আমাদের এই জিনিসগুলো মানে আমি বোঝাতে পারবো না, তোমরাও বুঝতে পারবে না। তোমাদের মধ্যে কেউ এমন আছো যে পড়তে শুরু করেছো? সৈকতও বলতে পারো। কেউ পড়তে শুরু করেছো কি? ওই টেক্সটটা পড়া হয়নি, ওই আঙ্কেল থেকে সামারি ওয়াইজ পড়ছি। না, সামারি ওয়াইজ পড়ে কোনো লাভ নেই। লাভ পরে হবে যদি আমরা টেক্সটটাকে পড়ার পরে সামারিটা পড়ি। কারণ সামারি সাধারণত যে বইগুলো থেকে তোমরা পড়ো, ওই রামজিলাল ইত্যাদি, ওইগুলো মানে খুব পুয়ার ভাবে সামারি করা থাকে। আহ, যাই হোক, তো মানে যাই হোক, পড়তে শুরু করো, টেক্সটটা এবং সামারিটা দুটোই পড়তে হবে। এই পড়াটা তোমাদেরকে করতে হবে। অঙ্কিতা ছাড়া আর কেউ কিছু পড়েছো কি এটার ব্যাপারে? সামারি হোক। আর কেউ পড়োনি? ওকে। হ্যাঁ, একটা জিনিস এটাও যে তোমাদের ফার্স্ট সেম এর কখন পরীক্ষা হবে সেটা ঠিক নেই। হঠাৎ করে পরীক্ষা বলে দিলে তখন আবার সেটাকে নিয়ে করতে হবে, তাই জন্য হয়তো তোমরা ইয়ে করছো, বাট কিছু করার নেই। মানে পরীক্ষা ঘোষণা হওয়ার নিশ্চয়ই তোমাদেরকে অ্যাটলিস্ট 2 সপ্তাহ খানেক সময় তো দেওয়া হবে, তখন তোমরা ফার্স্ট সেমিস্টারের যে পড়াগুলো সেগুলোকে করে নিতে পারবে। ওকে, তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে তোমাদের ন্যারেটিভ টেকনিক অফ মেয়ার অফ ক্যাস্টারভিল। আমি সময় পেলে তোমাদের আনসার্সগুলো তৈরি করে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের আরও সুবিধে হয়, কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার, কতটা কি করতে পারবো আমি জানি না। যেমন আমি তোমাদের এটা দেখিয়েও দিচ্ছি যে এটাও একটা গুগল ফাইল বা একটা গুগল লিঙ্ক থাকবে, যেখানে তোমরা এই জিনিসগুলোকে দেখতে পাবে যে কোয়েশ্চেন্স সাজেশনসগুলো দেওয়া রয়েছে। এবং একের মানে হচ্ছে যে ন্যারেটিভ টেকনিকের ওপরে এই যে জায়গাটা, সেটা আমরা ন্যারেটিভ টেকনিকের জন্য ব্যবহার করব। ঠিক আছে, এটা একটা ক্রিটিকের, একটা সমালোচক এই ব্যাপারে লিখছে। তারপরে এটাও, এই যে 5 নম্বরটা মানে হচ্ছে 5 নম্বর আনসার, ক্যারেক্টার অ্যান্ড রোল অফ মাইকেল হেনচার্ড। হেনচার্ড বানানটা এখানে ভুল, হেনচার্ড। আর এইটা, এই যে পুরো জিনিসটা যেটা রয়েছে, এটাও একটা বই থেকে নেওয়া। টমেলিন বলে একজন লেখক, একজন বায়োগ্রাফার, টমাস হার্ডি, মানে যিনি জীবনী লিখেছেন। তো এরকম করে আমি করতে থাকবো, কিন্তু মানে সেটা কতদূর কি করা যাবে সেটা ডিপেন্ড করছে যে তোমাদের পার্টিসিপেশনটা কতটা থাকছে। এনিওয়ে, তো ন্যারেটিভ টেকনিক যেটা আমাদের প্রশ্ন আর কি, সেইটার ব্যাপারে আগেও আমরা ন্যারেটিভ টেকনিক নিয়ে আলোচনা করেছিলাম বোধহয় কোনো একটা টেক্সট পড়ানোর সময়। আমার মনে হয় যে আমি তোমাদের লোটাস ইটার শর্ট স্টোরিটা পড়িয়েছি, সেখানেও তোমাদের ন্যারেটিভ টেকনিকের ব্যাপারে একটা প্রশ্ন ছিল বোধহয়। তো ন্যারেটিভ টেকনিকটা কি এবং ন্যারেটিভ কত রকমের হয় বা কি হয়, সেটা আমার মনে হয় তোমাদের সাথে আলোচনা হয়েছিল। অঙ্কিতা, ন্যারেটিভ টেকনিক অফ লোটাস ইটার, এটা এরকম ধরনের কিছু আলোচনা হয়েছিল কি? ওই ন্যারেটিভ টেকনিক বলতে ওই থার্ড পার্সন বললে যে ওমনিসিয়েন্ট ন্যারেটিভ বলে, ওই ওই হুম জিনিসটা। হুম হুম, রাইট। ওই জিনিসগুলোই, যে কত রকমের ন্যারেটিভ হয়, ফার্স্ট পার্সন ন্যারেটিভ হয়, সেকেন্ড পার্সন ন্যারেটিভ হয়, থার্ড পার্সন হয়, ওমনিসিয়েন্ট ন্যারেটর হয়, আনরিলায়েবল ন্যারেটর হয়, অনেক রকমের ফ্রেম ন্যারেটিভের কথাও তোমাদেরকে বলেছিলাম, যে একটা ন্যারেটিভের মধ্যে আর একটা ন্যারেটিভ লুকিয়ে থাকে, রয়েছে, এরকম ধরনের ন্যারেটিভের কথাগুলো তোমাদেরকে বলেছিলাম। তো ওই যে নলেজটা তোমাদের আছে, ওইটাকে প্রথম প্যারাগ্রাফ হিসেবে তোমরা ব্যবহার করবে, যে ন্যারেটিভটা এখানে পার্সপেক্টিভটা কি, মানে এখানে কোন ন্যারেটিভ পার্সপেক্টিভটা ব্যবহার করা হচ্ছে। তো অঙ্কিতা, তুমি তো সামারিটা বলেছো, পড়েছো, তো এখানে কোন ন্যারেটিভ টেকনিক ব্যবহার করা হচ্ছে?
মানে পার্সপেক্টিভটা কি অন্য কেউ বলতে পারবে যে পার্সপেক্টিভটা কি? কোন ফার্স্ট পারসন ন্যারেটিভ এটা, না সেকেন্ড পারসন, না থার্ড পারসন ওমনিসিয়েন্ট, এটা কোন পার্সপেক্টিভ থেকে গল্পটা বলা হচ্ছে? এবার এইটাকে বোঝার জন্য অ্যাটলিস্ট আমাদেরকে নভেলটা শুরু থেকেই পড়তে হবে, ঠিক আছে? তো নভেলের যদি মানে আমি যেহেতু কিছুটা পড়ছিলাম আর কি, কয়েকটা পাতা পড়তে পেরেছি, আমি আমার আগে এটা পড়া নয় নভেলটা। তো নভেলে যেটা বুঝতে পারলাম পড়তে গিয়ে সেটা হচ্ছে যে একটা ওমনিসিয়েন্ট ন্যারেটার আছে, এমন একটা ন্যারেটার আছে যে হয়তো অথর নিজেই। অনেক ক্ষেত্রে এটা হয় যে অথর একটা আলাদা ন্যারেটার ক্রিয়েট করে, তাকেই বলা হয় থার্ড পারসন ন্যারেটার, ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে যখন ওমনিসিয়েন্ট ন্যারেটার হয়, ওমনিসিয়েন্ট মানে কি সৃজিতা? সৃজিতা আরেকবার বলুন স্যার। ওমনিসিয়েন্ট মানে কি? ওমনিসিয়েন্ট ন্যারেটার আগে শুনেছো? হুম, না। শোনোনি? কেউ আর কেউ শুনেছো ওমনিসিয়েন্ট ন্যারেটার? বা ওমনিসিয়েন্ট কথাটার মানেটা কেউ বলতে পারবে? মানে স্যার যে ন্যারেটর সবকিছু জানে এরকম। রাইট, ওমনিসিয়েন্ট মানে হচ্ছে যে সব জানে। সাধারণত আমরা ভগবানকে, গডকে আমরা ওমনিসিয়েন্ট বলি। ওমনিসিয়েন্ট মিন্স আ পার্সন অর সামথিং হু নোজ এভরিথিং। তো সাধারণত গডই আমাদের ওমনিসিয়েন্ট হয়। গডই একমাত্র এমন জিনিস যে সব কিছু জানে, ভূত বর্তমান ভবিষ্যৎ সব ব্যাপারেই যার নলেজ আছে, তাকে বলা হচ্ছে ওমনিসিয়েন্ট, সব জানতা, সর্বজ্ঞ, ঠিক আছে? আর আমরা এটা ভগবানকে বলে থাকি। এবং একটা নভেল মানে ভগবান হচ্ছে আমাদের ক্রিয়েটার, গড হ্যাজ ক্রিয়েটেড আস, সো দেয়ারফোর গড উইল নো এভরিথিং অ্যাবাউট আস। দো ইট ইজ ডিবেটেবল যে যে যাকে বানায় তার ব্যাপারে সব কিছু জেনে জেনে বানায়, এইটাকে নিয়ে ডিবেট হতে পারে, কিন্তু আমরা সাধারণত এটা মনে করি যে গড মানে একটা নভেলের যে ক্রিয়েটার, যেমন এই ক্ষেত্রে টমাস হার্ডি, একটা নভেলের যে ক্রিয়েটার সেও কিন্তু গডের মতন তার ক্যারেক্টারদের ব্যাপারে, ক্যারেক্টাররা কি কি প্লট, কি কি টুইস্ট অ্যান্ড টার্নসের মধ্যে দিয়ে তাদের ডেভেলপমেন্ট হবে, গল্পটা কিভাবে শুরু হবে, কিভাবে ডেভেলপ করবে, কিভাবে শেষ হবে, সেইটা ন্যারেটার, সেটা নভেলিস্ট জানে যে নভেলটা লিখছে। সেই অর্থে দেখা যায় যে রাইটারকেও অনেক সময় আমরা ওমনিসিয়েন্ট বলি, কারণ যে লেখক সেই যদি ন্যারেটার হয়ে যায়, যেমন এই ক্ষেত্রে হয়েছে, তাহলে আমরা দেখতে পাবো যে narrator is the author, and since the narrator is the author knows everything about the characters he has created, and therefore um, there is an omniscient narrator in this novel. তাহলে প্রথম বা দ্বিতীয় যে প্যারাগ্রাফটা আমাদের আনসারের হতে পারে সেটা হচ্ছে এটা যে এটা ওমনিসিয়েন্ট ন্যারেটরের পার্সপেক্টিভ থেকে এই গল্পটা লেখা। তবে এটা একদম শুরুতে আমরা বুঝতে পারছি, হয়তো নভেলের মধ্যে অন্য একটা ন্যারেটারও থাকতে পারে। তবে যেহেতু এটা 1886-এ লেখা, যদিও 1886-এর অনেক রকমের ন্যারেটিভ এক্সপেরিমেন্টস হয়ে গেছিল, কিন্তু হার্ডি ওয়াজ কনসিডার্ড টু বি মোর অফ আ ট্র্যাডিশনাল রাইটার, মানে ট্র্যাডিশনাল ছিলেন রাইটার হিসেবে, খুব একটা বেশি এক্সপেরিমেন্ট ওনার লেখার মধ্যে উনি করতেন না। কিন্তু এই যে নভেলটা আছে এইখানে উনি
নিজের মানে নিজেকেই ন্যারেটার হিসেবে বানিয়েছেন, রেখেছেন এবং নিজেই ন্যারেট করছেন গল্পটা। আর আমরা যত নভেলটা পড়তে থাকবো ততই বুঝতে থাকবো যে হ্যাঁ এটা তাই হচ্ছে। এখানে যে রাইটার সেই ন্যারেটার, তবে অন্য ন্যারেটারও থাকতে পারে। এটা হলো তোমাদের সেকেন্ড প্যারাগ্রাফে তোমরা এটাকে বলবে আর কি, ঠিক আছে? তো আমরা এটাও আলোচনা করতে পারি যে মানে ওমনিসিয়েন্ট ন্যারেটার হওয়ার কিছু প্রোজ অ্যান্ড কনস থাকতে পারে, কিছু ভালো দিক থাকতে পারে, কিছু খারাপ দিক থাকতে পারে। এবার তোমরা এক এক করে বলো যে তোমাদের কি মনে হয় যে ওমনিসিয়েন্ট ন্যারেটর মানে একটা গল্পের এমন একজন লেখক, এমন একজন সূত্রধর যে সব কিছু জানে, তার লেখা বা তার বলাতে ভালো দিক আর খারাপ দিক কি কি হতে পারে? সাথী বলো। স্যার ভালো দিক বলতে সে সমস্ত কিছু হয়তো আগে থেকে জেনে যেতে পারবে, যার ফলে তার কাজগুলো করাটা মানে সহজ হয়ে যাবে। কার কাজ সহজ হয়ে যাবে? যে জানবে মানে সমস্ত কিছুটা, ন্যারেটর। হ্যাঁ, তো ন্যারেটরের এখানে কাজটা কি? আমি জানি ন্যারেটরের না। এখানে কাজটা কি? জানি ন্যারেটরের না, আমি কাজটা কি চেষ্টা জানো না? করিনি। আরে বাবা, তোমাকে তো নভেলটা পড়তে হবে না এই মুহূর্তে, কিন্তু তোমাকে তো এটা জানতে হবে যে ন্যারেটরের কাজটা কি, সূত্রধরের কাজটা কি, কি করে সূত্রধর? তুমি বললে কাজটা করতে সুবিধা হবে, আমি জানতে চাইছি কি কাজ। দিশা বলো, কি সুবিধে অসুবিধা হবে? সাথী বলছে যে আগের থেকে সব জানা থাকলে কাজটা করতে সুবিধে হবে। আমার বক্তব্য হচ্ছে কাজটা কি। তুমি অন্য কোনো বিষয়ে যদি বলতে চাও বলতে পারো। দিশা। স্যার এখানে লেখককে আর কি, লেখক যেহেতু সবটাই জানে, তাই লেখককে মানে আমাদের শ্রোতাদেরকে লেখক যদি সম্পূর্ণ ধারণাটা ঠিকঠাক না দিতে পারে মানে গল্পের জেসটা, তাহলে সেটা ঠিক মানে বাস্তব না অবাস্তব এরকম একটা কনক্লুশন সৃষ্টি হতে পারে, যেহেতু লেখক সবকিছু জানে। বাস্তব অবাস্তব এটা তো ফিকশন, এটা তো নভেল, এখানে তো অবাস্তবই হবে, বাস্তব তো কিছু নেই এখানে। বাস্তবের কি আছে এখানে? মানে এটা তো লেখক যে ব্যাপারটা একদম, মানে লেখক যেহেতু এখানে ন্যারেটিভ, সেহেতু লেখক যে যেই ব্যাপারটা আর কি লেখক সবটাই পুরোটা ঠিকঠাক জানে, সেটা আর কি মানে আমাদেরকে বোঝানোটা, সেই ব্যাপারটা বলতে চাইছি। সেটা যে লেখক কি বোঝাতে চাইবে? লেখকের বোঝানোর কি আছে এখানে? হুম? ঠিক জানি না। শিল্পা বলো, একটা ভালো দিক একটা খারাপ দিক, বা একটা ভালো দিকই বলো যে ওমনিসিয়েন্ট ন্যারেটর হলে এমন একজন লেখক, এমন একজন সূত্রধর যে একটা ঘটনার ব্যাপারে বা একটা গল্পের ব্যাপারে সবকিছু জানে, সে তার সবকিছু জানাটা সুবিধে অসুবিধে কি আছে? যদি কোনো সুবিধে থাকে, যেটা সাথী বলল যে যেন বললো যে বলতে সুবিধে হবে, মানে কাজটা করতে সুবিধে হবে। তো আমার প্রশ্নটা ছিল যে কাজটা কি এখানে, মানে ন্যারেটারের কাজটা কি? যাই হোক, সেটা পরে আলোচনা করব, কিন্তু
শিল্পা বলো যে তোমার কি মনে হয় যে এমন একজন লেখক যে একটা গল্পের ব্যাপারে আগের থেকে সবকিছু জানে, তার তার সুবিধা অসুবিধাটা আমি জানতে চাইছি। শিল্পা বুঝতে পারছি না। কেউ বুঝতে পারছো তাহলে বলো একটুখানি। সৃজিতা, সৈকত, অঙ্কিতা, কমন যে সেন্স ব্যবহার omniscient করো। narrator, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার প্লাস পয়েন্ট হচ্ছে সে অলরেডি গোটা গল্পটা জানে, তাই হ্যাঁ হ্যাঁ, তাই তার বলতে সুবিধা হবে, এটা একটা প্লাস পয়েন্ট, যে গুড সাইড। ওকে হ্যাঁ আর আর ডিফিকাল্ট সাইড বলতে যে অনেক সময় গল্পটা হয়তো উম, মানে omniscient narrator এমন কিছু হিন্টস দিয়ে দেয় যার ফলে রিডাররা ফার্স্টেই, ধরুন গল্পটার এন্ডে গিয়ে যেখানে সবকিছু জানা উচিত ছিল, সেখানে হুম মাঝেই অনেকে বুঝতে পেরে যায়। রাইট, ভেরি গুড। সৃজাতা আর কিছু? না স্যার। না স্যার মানে কি, কিসের হিসেবে না স্যার? বুঝতে পেরেছি। আরে গয়াকার, তুমি বুঝতে পেরেছো কিনা সেটা আমি প্রশ্ন করিনি, আমি বলছি যে তোমার মতে, তোমার হিসেবে প্রোজ অ্যান্ড কনস কি, গুড সাইডস অ্যান্ড ব্যাড সাইডস অফ omniscient narrator কি? আর কেউ? সৈকত? সৈকত সৈকত লাইনে আছো? হ্যাঁ আছে তো। হ্যাঁ, গুড সাইডস অ্যান্ড ব্যাড সাইডস অফ হ্যাভিং এ omniscient narrator, বলো। গল্পটা জানা থাকলে আর ইন্টারেস্ট থাকলে না পড়ার, এরকম কিছু একটা হবে। হ্যাঁ সেটা তো ইয়েও বললো, অঙ্কিতাও বললো যে যে ন্যারেটর সবকিছু আগের থেকেই জানবে সে কি করবে, সে হিন্টস যদি ভুল করে দিয়ে দেয় বা ইচ্ছাকৃতভাবে দিয়ে দেয়, তাহলে আমাদের ওই নভেলটাকে পড়তে, ওই গল্পটাকে পড়তে আর আমাদের অতটা ইন্টারেস্ট থাকবে না, রাইট? আবার এটাও ঠিক যে একটা, যেটা তোমরা অনেকেই বললে, যে যদি আমি গল্পটা জানি, তাহলে যে কাজটা আমার, গল্প বলাটা কাজ, সেই কাজটা করতে আমার এই জন্য সুবিধে হবে কারণ আমার আমি জানি যে জিনিসটা কোথায় যাচ্ছে বা কিভাবে হবে, ঠিক আছে? কোনো কনফিউশন থাকবে না। আমি বলবো না যে কোনো কনফিউশন থাকবে না, আমি বলবো যে কনফিউশন কম হবে। তো তোমরা এই জিনিসগুলোই দেখো, আনসার্সগুলো কিন্তু তোমরাই দিলে, আমি বানিয়ে দিইনি তোমাদেরকে। তো তোমরা এই জিনিসগুলোই লিখবে তোমাদের আনসারে, এবং তোমাদের বলেই দেব যে ধরো আজকের ক্লাসটা হওয়ার পরে তোমাদেরকে আমি 1 সপ্তাহ সময় দেব যে তোমরাই নিজেরা নিজেদের মতন করে আনসার লিখবে, আর টেক্সট থেকে তোমাদেরকে কোট করতে হবে যে এই জায়গাটার থেকে আমরা বুঝতে পারছি ন্যারেটিভের কোনো একটা অংশ আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে, বা আমরা যেটা পয়েন্টটা বলতে চাইছি সেটা এই জায়গাটার থেকে রিফ্লেক্টেড হবে, ঠিক আছে? সেটা তোমরা লিখে আমাকে দেখাবে। তো সেকেন্ড প্যারাগ্রাফে যখন আমরা এটা লিখছি যে গুড সাইডস অফ হ্যাভিং এ or bad sides of having a omniscient narrator, তখন আমাদের এবার দেখতে হবে যে আমরা টেক্সটের মধ্যে কিভাবে এটাকে দেখাতে পারছি, কোন কোন এমন জিনিস আছে যেটা
আমরা যে উক্তিটা করলাম, আমরা যে কথাটা বললাম, সেই কথা হিসেবে আমাদের কথাটা খাটছে কি খাটছে না, ঠিক আছে? তো এটার জন্য অবশ্যই আমাদের জানতে হবে যে নভেলের মধ্যে ঘটনাটা কি ঘটছে। সেটার জন্য আমি একটা এক্সাম্পল তোমাদের দিতে পারি। সেটা হচ্ছে এই যে অকশন সিন বা অকশন এপিসোড। যেটা অকশন মানে কেউ বলতে পারবে হোয়াট ইজ দ্য মিনিং অফ অকশন? AUCTION, অকশন। অকশন মানে কি? নিলাম। হ্যাঁ, নিলাম করা। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইকেল হেনচার্ড তার ওয়াইফকে, তার স্ত্রীকে নিলাম করে দিচ্ছে। কত টাকার জন্য? 5 গিনিজ। মাত্র 5 গিনির জন্য সে তার গিন্নিকে বিক্রি করে দিচ্ছে। তবে মানে this is symbolical, or this is not really something that happened very commonly even in the 1840s, 1830s, when this novel is set. নভেলের সেটিংটা, এটাও আমাদের ন্যারেটিভ টেকনিকের জন্য ইম্পর্টেন্ট। নভেলের সেটিংটা কিন্তু 1830, 1840 কোন জায়গায় বলো তো সেটিংটা হয়েছে? মানে সেটিংটা বলতে মানে প্রেক্ষাপটটার জায়গাটা কোনটা? ইংল্যান্ডেই অবশ্য, কিন্তু একটা পার্টিকুলার নাম আমি বলেছিলাম। তোমরা যদি নোটস নিয়ে থেকে থাকো তাহলে তোমাদের জানার কথা। আপার ওয়েসেক্স। আপার ওয়েসেক্স, রাইট। তো ওয়েসেক্সটা কি সত্যি কোনো জায়গা না ন্যারেটর কোন? মানে তার হ্যাঁ। সমস্ত কিছুতেই এই জায়গাটার নাম তিনি কাল্পনিকভাবে এরকম হ্যাঁ, কিছু এটা একটা আছে? কাল্পনিক জায়গা। যেমন আমি তোমাদেরকে বলেছিলাম আর.কে নারায়ণের একটা ফেভারিট কাল্পনিক জায়গা আছে যেটার নাম হচ্ছে মালগুড়ি। তো সেরকমই বা সেটার আদলেই হয়তো মানে নারায়ণ তৈরি করেছিল। হার্ডির ফেভারিট ফিকশনাল প্লেস, ফিকশনাল জায়গা হচ্ছে ওয়েসেক্স, ঠিক আছে? আর ওয়েসেক্স অ্যাকচুয়ালি মানে সব আর্টিফিশিয়াল, সব কাল্পনিক জায়গায় কোনো না কোনো আসল জায়গার ওপরই তৈরি হয়, সাম রিয়েল প্লেস। সেটাকে অনুকরণ করেই কিন্তু এই ফিকশনাল জায়গাগুলো তৈরি হয়, ঠিক আছে? তো ওয়েসেক্স অ্যাকচুয়ালি বলা যেতে পারে, ওয়েসেক্স জায়গাটা ডরচেস্টারশায়ার, ডরচেস্টারশায়ার বলে সত্যিকারেরই একটা গ্রাম্য এলাকা ছিল ইংল্যান্ডে তখনকার সময়। মানে যে সময় হার্ডি বড় হচ্ছে, হার্ডি অ্যাকচুয়ালি ডরচেস্টারশায়ার বলে যে জায়গাটা, সেইখানেই সে জন্মগ্রহণ করে। ডরচেস্টারশায়ার একটা গ্রাম, ডরসেট বলে একটা ডিস্ট্রিক্টের। যেমন আমাদের পূর্ব বর্ধমানে গোতান, তেমনি ডরচেস্টারশায়ার হচ্ছে ডরসেট বলে একটা জেলা ইংল্যান্ডের। সেই জেলার একটা গ্রামের নাম হচ্ছে ডরচেস্টারশায়ার, এবং ডরচেস্টারশায়ারের ওপরই বেস করে লেখা হয়েছে, বেস করে তৈরি করা হয়েছে ওয়েসেক্স, ঠিক আছে? আর এরকম অনেক ওয়েসেক্স নভেলস আছে হার্ডির। রিটার্ন অফ দ্য নেটিভ ওদের মধ্যে অন্যতম। এবং সেরকমই এই যে নভেলটা মেয়ার অফ ক্যাস্টারব্রিজ, এটাও ওই ওয়েসেক্স নভেলেরই একটা পার্ট, মানে ওয়েসেক্স নভেলের একটা নভেল আর কি। যাই হোক, সেটা আমরা যখন ওয়েসেক্স নভেল নিয়ে আলোচনা করব তখন আমরা লিখব, তখন আমরা আলোচনা করব। এখন যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে ন্যারেটিভ। তো আমরা প্রথমে দেখলাম যে ন্যারেটিভ ক রকমের হয়, সেটাকে আমরা লিখব। আমরা এখানে দেখব যে ন্যারেটিভ, এখানে omniscient ন্যারেটিভ আছে, যে অথর মানে টমাস হার্ডি
সেই এই গল্পের ন্যারেটর, সেটাও আমরা লিখব। এবং তারপরে আমরা লিখব এটার প্রোজ অ্যান্ড কনস কী আছে, ভালো দিক এবং খারাপ দিক কী আছে। ভালো দিক এটা যে আমার নভেলটা যখন ন্যারেটর বলছে, রাইটার বলছে, তখন তার ধারণাটা খুব ক্লিয়ার, কনফিউশনের জায়গা কম। কিন্তু যে সব জানে অলরেডি, সে যদি আমাদেরকে গল্পটা বলে, তাহলে আমাদের মনে হবে যে আমরা প্যাসিভলি গল্পটা শুনছি। প্যাসিভ অ্যাক্টিভের কনসেপ্ট আশা করি তোমরা বোঝো, যে প্যাসিভ হলো এমন একটা জিনিস যেটা জড় পদার্থ, জড় বস্তু, এবং আমরা কেউই প্যাসিভ হতে চাই না, আমরা সবাই অ্যাক্টিভ হতে চাই। এবং আমরা নিজের থেকে যে জিনিসটা আমরা ডিসকভার করব, সেইটা আমাদের কাছে বেশি প্রিয় হয় রাদার দ্যান আমাদেরকে কেউ যদি বলে দেয়। এটার একটা ছোট এক্সাম্পল বা মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি যদি দিতে চাই, তাহলে হবে হচ্ছে যে ধরো তুমি একটা ভালো সিনেমা বেরিয়েছে, সেটাকে দেখতে চাও, ঠিক আছে? যেমন ধরো নতুন কোনো সিনেমা বেরিয়েছে যেটা এখনো তোমাদের দেখা হয়নি, সেটাকে তোমরা দেখতে চাও। তো সেটার গল্পটা অলরেডি কেউ দেখেছে ওই সিনেমাটাকে, আর তার গল্পটা অলরেডি তোমাকে এসে বলে দিচ্ছে। তখন আমাদের রাগ হয়, আমরা চাই না যে গল্পটা আগের থেকে আমরা জেনে যাই। ইট ইজ আ জয় টু ডিসকভার দ্য প্লট অর দ্য টুইস্টস অফ দ্য প্লট অন আওয়ার ওন। আমরা নিজেরাই ডিসকভারির মাধ্যমে, আমরা নিজেরাই ডিডাকশনের মাধ্যমে আমরা জানতে চাই যে এই গল্পটার মধ্যে কি হচ্ছে না হচ্ছে। স্পুন ফিডিং করাটা, আমাদের যদি কেউ স্পুন ফিড করে, আমাদের যদি কেউ বাইরে থেকে কিছু বলে দেয়, আমরা সেই জিনিসটাকে অতটা পছন্দ করি না, বিকজ উই থিঙ্ক দ্যাট উই আর ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েচার্স অ্যান্ড উই শুড নট বি টোল্ড, বাট উই শুড ফাইন্ড আউট। এটা মানুষের কিউরিয়াস নেচারের একটা পার্ট, যে মানুষ সবসময় চেষ্টা করে নিজের থেকে কিছু একটা খুঁজে বার করা। দ্যাট ইজ ওয়ান অফ দ্য disadvantages of having a omniscient narrator বলা যেতে পারে, ঠিক আছে? এখানেও তাই, আমরা এখানে omniscient narrator-এর ডিসঅ্যাডভান্টেজটা একই থাকবে। এবং এবার থেকে যখনই কোনো নভেল তোমরা পড়বে, আমি জানি না তোমাদের আরও কোনো নভেল আছে কিনা, যদি থাকে তাহলে ওই নভেলেও তোমরা এই জিনিসগুলোকেই দেখবে, এই স্ট্রাকচারটাকেই ফলো করার চেষ্টা করবে, যে এখানে কি omniscient narrator আছে, omniscient narrator হলে সেই হ্যাঁ কি গাইড আছে, হ্যাঁ গাইডের নভেল ইজ ভেরি ইন্টারেস্টিং। গাইডের যে ন্যারেটর, সে কিন্তু omniscient নয়, ঠিক আছে? গাইডের একটা থার্ড পারসন ন্যারেটর আছে, হু ইজ দ্য অথর, বাট হি ডেজিস্টস, আর.কে. নারায়ণ ডেজিস্টস ফ্রম বিকামিং দ্য omniscient narrator, যেটা হার্ডি করতে পারছে না। হার্ডি হ্যাজ বিকাম দ্য omniscient narrator, হার্ডি নোজ হোয়াট ইজ হ্যাপেনিং, হার্ডি নোজ হোয়াট উইল হ্যাপেন, বাট গাইড ইজ আ ভেরি ইন্টারেস্টিং narrative to read rather than Mayor of Casterbridge. আমি এটা বলছি না যে Mayor of Casterbridge ইন্টারেস্টিং নয়, বাট গাইড ইজ মোর ইন্টারেস্টিং ইন টার্মস অফ ন্যারেটিভ টেকনিক, ঠিক আছে? নেক্সট আমরা যেটা আলোচনা করব ন্যারেটিভ টেকনিকে, সেটা হচ্ছে যে প্রথমেই একদম মানে নভেলের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আ ভেরি ইন্টারেস্টিং থিং হ্যাপেন্স। হোয়াট ইজ দ্য ইন্টারেস্টিং থিং? সৃজিতা, কি ইন্টারেস্টিং থিং হচ্ছে একদম নভেলের প্রথমেই? সৃজিতা, অলরেডি বললাম। ওই বউকে বিক্রি করে দেবে। হ্যাঁ, বউকে বিক্রি করে দেওয়ার ব্যাপারটা, এটাই হচ্ছে ইন্টারেস্টিং বা রাগের কারণ আমাদের, যে কি করে একটা মানুষ নিজের স্ত্রীকে বিক্রি করে দিতে পারে,
তাও আবার মাত্র, মানে এটাও যদিও আইরনিক্যাল আর কি, তাও আবার মাত্র 5 গিনির জন্য, 5 guineas, for 5 guineas he sells his ওয়াইফ। ঠিক আছে, তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস ঘটছে একদম প্রথমেই। তো ন্যারেটিভ ওয়াইজ দ্য ইন্টারেস্ট বিকামস ভেরি হাই। আমরা প্রথমেই নভেলের ভেতরে আমরা একদম ঢুকে যাব, এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে একবার যদি নভেলটা পড়তে শুরু করে দাও তাহলে আর ছাড়তে পারবে না, বিকজ ইট গেটস ভেরি ইন্টারেস্টিং ইন দ্য ভেরি বিগিনিং। তবে একটা জিনিস তোমরা নিজেরাও লিখবে আনসারের মধ্যে, আর তোমাদেরকে এটা আমি বলে রাখছি, সেটা হচ্ছে যে এই নভেলটা অন্য নভেলগুলোর মতনই, মানে অনেক নভেলগুলোর মতনই, এখন যে ধরনের নভেলগুলো লেখা হয় সেটার মতন নয় যে একবারই পুরো 300 পাতা বা 400 পাতার একটা বই হিসেবে একটা নভেল পাবলিশ হয়ে গেল। এই নভেলগুলো সিরিয়ালাইজড হতো, মানে প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে এরা কোনো ম্যাগাজিনে একটা করে খণ্ড পাবলিশ হতো। এটা তোমাদেরকে তোমাদের তো টিনটিন ইন টিবেট পড়ানো হয়নি, ওটা একটা কমিক বুক যেটা 3rd সেমে পড়ানো হচ্ছিল আর কি সিবিসিএস সিলেবাসে। তো যাই হোক, যেটা বলার আর কি সেটা হচ্ছে যে নভেলটাকে, এই যে নভেলটা আমরা পড়ছি, এই নভেলটাকে সিরিয়ালাইজ করা হয়েছিল। যেমন তোমরা ওই ডেইলি সিরিয়াল দেখো না, ওই বিগ বস বা অন্য যে সিরিয়ালগুলো হয় কি সব হয়, ওই কালার্স বা স্টার প্লাসে বাংলা হিন্দি যে সিরিয়ালগুলো হয় ওগুলো যেমন হয়, ওটা প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে একটা করে এপিসোড আসে। ঠিক আছে, তো নভেলগুলো সেই সময়, মানে হার্ডি যে সময় লিখছে, মানে 1886-এ এটাকে সিরিয়ালাইজ করা হয়েছিল, মানে একটা ম্যাগাজিনে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে এটার ব্যাপারে, মানে এটার একটা করে খণ্ড বেরোতো। এবং এই কারণের জন্য, মানে ধরো তোমাদেরকে যদি আমি বলি যে তোমরা এবার একটা ম্যাগাজিন লেখো, আমাদের অলরেডি একটা ম্যাগাজিন আছে, ওয়াল ম্যাগাজিন, তারপরে অনলাইন অফলাইন, তোমাদের যদি বলা হয় যে ওই ম্যাগাজিনটাকে তোমরা কন্টিনিউ করো, ওই ম্যাগাজিনে তোমরা লিখতে শুরু করো, তো তোমরা কি এমন লিখবে বা কি এমন, ধরো একটা গল্পই কন্টিনিউ করতে চাও তোমরা, ঠিক আছে, বা কোনো ভিডিও সিরিজ দেখাতে চাও, তো তোমাদের টেকনিকটা কি হবে যাতে ওই জার্নালটা বা ওই ম্যাগাজিনটা তোমরা পড়াতে থাকো, ওই ম্যাগাজিনটা যাতে, যে অডিয়েন্স আছে, ধরো অন্য কলেজের স্টুডেন্টরা যারা আছে, তারা কনস্ট্যান্টলি ওই ম্যাগাজিনটা বা ওই জার্নালটা পড়তে থাকে, এমন কি করবে, কি আইডিয়া হতে পারে? সৈকত, তোমার কোনো আইডিয়া? তোমার আওয়াজটা কেটে যাচ্ছে, আবার বলো। কিছু সাসপেন্সের জিনিস কিছু লেখা থাকতে করতে পারে। হ্যাঁ, তো সৈকত বলছে সাসপেন্সের কোনো জিনিস লেখা থাকবে। কি সাসপেন্সের জিনিস হতে পারে, একটু আইডিয়া দাও। ডিটেকটিভ স্টোরি যেরকম হয়ে থাকে, কি স্টোরি আবার বলো। ডিটেকটিভ স্টোরি হয়ে থাকে সেই টাইপের কিছু। ডিটেকটিভ স্টোরি, এবার ডিটেকটিভ স্টোরিতে মানে ধরো প্রত্যেক মাসে ডিটেকটিভ স্টোরিটা বেরোচ্ছে, ঠিক আছে, তো প্রথম চ্যাপ্টারে তুমি কিছু একটা দেখালে, কিন্তু তুমি এমন কি করবে যাতে ওই ডিটেকটিভ স্টোরিটা বা ওই নভেলটা বা ওই ম্যাগাজিনটা যেখানে তোমার লেখাটা বেরোচ্ছে বা তোমাদের লেখাটা বেরোচ্ছে, সেটা লোকে বারবার পড়তে বাধ্য হয়। কি এমন করবে? গল্পটা ফিনিশ না করে কিছুটা হিন্ট দিয়ে রেখে দিলে তো পরে রাইট,
কিছু একটা হিন্ট দিয়ে রেখে দিলে, যেটাকে ইংরেজিতে বলা হয় ক্লিফ হ্যাঙ্গার, CLIFFHANGER, ক্লিফ হ্যাঙ্গার। ক্লিফ হ্যাঙ্গার এমন একটা জিনিস যেখানে তোমার নভেলটা বা তোমার স্টোরিটা সাপ্তাহিক যেহেতু, তাই জন্য একটা জায়গায় এমন একটা জায়গায় শেষ হচ্ছে যেটা পরের দিন বা পরের সপ্তাহে বা পরের মাসে পড়ার জন্য অডিয়েন্সরা খুব মানে ইন্টারেস্টেড যে কি হলো। যেমন প্রত্যেক সিরিয়ালেই দেখা যাচ্ছে, তোমাদের মধ্যে সিরিয়াল কে দেখো? সৈকত দেখে কিনা জানি না, বাট যারা অন্যরা অনলাইন আছো তারা বলো, কি কি সিরিয়াল দেখো তোমরা? কেউ সিরিয়াল দেখো না? সাথী? পল্লবী দেখে না। স্যার কোরিয়ান ড্রামা দেখি। কোরিয়ান ড্রামা, ওকে, ভেরি গুড। তো কোরিয়ান ড্রামা কি বাংলায় ট্রান্সলেটেড হয়ে দেখো না মানে কোরিয়ান ভাষাতেই দেখো? না না স্যার, ইংলিশ ট্রান্সলেটেড থাকে। ইংলিশ ট্রান্সলেশন, ওকে, আচ্ছা। তো বুঝতে পারো সব কথাগুলো কি হচ্ছে ইংরেজিতে? স্যার কিছু কিছু বুঝতে পারি না, যেগুলো মানে ওয়ার্ডগুলো বুঝতে পারি না সেগুলো হচ্ছে গুগলে সার্চ করে নিই। বাহ, এতটাই যদি মানে নভেল পড়ার সময় করো তাহলেই তো হয়ে যায়। যাই হোক, বাট গুড, এটাতে ইংলিশ শেখার একটা অপরচুনিটি আছে। আর দিশা? দিশা কি দেখো? সিরিয়াল দেখি না। সিরিয়াল, কোনো সিরিয়ালই দেখো না? না স্যার। ভেরি গুড। শিল্পা? হ্যাঁ, কোনো সিরিয়াল দেখি না। বাবা। সৃজিতা? আমিও দেখি না স্যার কোনো সিরিয়াল। বাহ। আর শুধু বাকি থাকলো অঙ্কিতা। অঙ্কিতা দেখে না কি দেখে? না না, ওই টাইম পাসের জন্য চা খেতে খেতে ওই ঠাম্মার সাথে একটু দেখি, সেরকম ভাবে দেখা হয় না। আচ্ছা, মানে ইন্টারেস্ট নিয়ে দেখো না আর কি। আর সৈকত? হ্যাঁ বলো। শুনতে পেলাম না, আবার বলো। বলছি যে তুমি কোনো সিরিয়াল দেখো কি? কোনো ওয়েব সিরিজ, কোনো সিরিয়াল যেটা টিভিতে হয় বা কোনো ওয়েব ওটিটিতে হয়, এরকম কিছু দেখো কি? স্যার ওয়েব সিরিজ দেখি। আরে বাবা, সেটাই তো আমি বলছি, কি ওয়েব সিরিজ দেখো? ওই ওয়েডনেসডে দেখেছি, তারপরে স্ট্রেঞ্জার থিংস। আচ্ছা, ভেরি গুড। তো দেখা গেছে এই এপিসোডগুলোতে, তোমরাও যদি ওয়েব সিরিজ কেউ দেখে থাকো তাহলে ব্যাপারটা হচ্ছে এই এপিসোডসগুলোতে বা কোরিয়ান ড্রামাতে একটা জিনিস হচ্ছে যে যেখানে একটা এপিসোড শেষ হবে সেইখানে কিছু একটা গুরুত্বপূর্ণ ঘটতে চলেছে, কিছু একটা মিস্টিরিয়াস ঘটতে চলেছে, কিছু একটা এমন ঘটতে চলেছে যেটার জন্য রিডাররা, অডিয়েন্সরা ফিরে ফিরে এসে পরের এপিসোডটাও দেখতে বাধ্য হচ্ছে যে অ্যাকচুয়ালি হলোটা কি। এই জন্যই এই ন্যারেটিভের প্রথমে তো ধরো ফার্স্ট এপিসোডটাই বেশি ম্যাটার করে, যে ফার্স্ট এপিসোডটা যদি ভালো হয় তাহলে সাধারণত ওই ওয়েব সিরিজ বা ওই কে ড্রামা বা ওই যে কোনো জিনিসই আমরা দেখি না কেন, সেইটা আমরা দেখতে আমাদের ভালো লাগে, ঠিক আছে, যে ইন্টারেস্টিং কিছু একটা হচ্ছে কিনা ফার্স্ট এপিসোডে। তো তাই জন্যই ফার্স্ট এপিসোডে একটা খুব ইন্টারেস্টিং, একটা খুব নিন্দনীয় বা একটা মানে বড় ঘটনা দেখানো হচ্ছে, যে একটা মধ্যপ অবস্থায় একটা চাষি, বা চাষিও ঠিক নয়, মানে চাষের কাজ করে, সে তার ওয়াইফকে, তার স্ত্রীকে বিক্রি করে দিচ্ছে।
So since the novel was serialized, the first episode has a content of high drama, not K drama but high drama. হাই ড্রামা বলতে এখানে বলা হচ্ছে যে অনেক বড় কোনো একটা ঘটনা একদম প্রথমেই দেখানো হচ্ছে। সাধারণত আমরা দেখেছি এটা যে আস্তে আস্তে ঘটনাটা মানে ক্লাইম্যাক্সটা আস্তে আস্তে আসে, মানে অনেকক্ষণ কোনো একটা জিনিস ঘটে যাওয়ার পরে একটা চেঞ্জ আসে, একটা পরিবর্তন হয় কোনো একটা জিনিসে, মানে গ্র্যাজুয়ালি অ্যাকশনটা বাড়ে। সেটা তখন হতে পারে যখন আমার কাছে মানে অপরচুনিটি আছে, সময় আছে, জায়গা আছে। কিন্তু হার্ডি যখন লিখছে এবং হার্ডির লেখার সময় যখন ওই সিরিয়ালাইজেশনটা যেটা হচ্ছে, সেইখানে হার্ডির কাছে খুব বেশি সময় ছিল না অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করার জন্য। তাই জন্য হার্ডি কি করলো, হার্ডি প্রথমেই একটা বোম ফাটিয়ে দিল এবং সেই বোম ফাটিয়ে সে অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে শুরু করলো। বোঝা গেছে ব্যাপারটা, যে কেন প্রথমেই, বা কেন প্রথমে নয়, মানে প্রথমে এই ধরনের একটা ঘটনা দেখানো, এই ধরনের একটা অ্যাক্টিভিটি হওয়াটা কেন ইম্পর্ট্যান্ট ছিল। এবং সেটাতে আমরা বুঝতে পারছি যে হার্ডি ক্যান অ্যাট্রাক্ট দ্য audience's attention, the reader's attention very clearly. So that is a good point about the narrative. তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে হার্ডি যখন মানে আমরা তো মানে ছোটবেলা থেকে আমরা অনেকেই ভাবতে পারি যে আমরা লেখক হব, কিন্তু অনেক সময় সামাজিক বা আমাদের পারিবারিক যে পরিস্থিতিগুলো থাকে সেখানে আমরা যেটা হতে চাই, আমরা যেটা করতে চাই, সেইটা আমাদের করা সম্ভব হয় না। তাই জন্য আমাদের কোনো একটা পেশা বেছে নিতে হয়, কোনো একটা কাজ বেছে নিতে হয় যেটা আমাদেরকে আমাদের মানে উপার্জনের সাহায্য করবে আর কি। তো হার্ডিও অ্যাকচুয়ালি, যদিও সে হয়তো ছোটবেলা থেকেই লিখতে চাইছিল, কিন্তু হার্ডি ট্রেনিং নিয়েছিল অ্যাজ আ মেসন মানে বোঝো, রাজমিস্ত্রি, ঠিক আছে? তো রাজমিস্ত্রি হিসেবে সে ট্রেনিং নেয়, যাই হোক, যার কাছেই হোক, এবং রাজমিস্ত্রির কাজও সে করত। এই রাজমিস্ত্রির কাজের ধরনটা, মানে আমরা যে জিনিসটাতে ট্রেনিংটা নিই, আমরা প্রথম হয়তো সেটাকে অতটা উপলব্ধি করতে পারি না, আমরা অতটা মানে সেটাকে কাজে লাগাতে পারি না অনেক ক্ষেত্রে, কিন্তু আবার অনেক ক্ষেত্রে আমরা এইসব জিনিসগুলোকে, এই যে আমাদের যে ট্রেনিংটা হয় যে কোনো জিনিসে, যেটা আমরা উপার্জনের জন্য যে ট্রেনিংটা করি, সেইখানে কিন্তু আমরা সেটাকে কাজে লাগাই, আনকনসিয়াসলি হোক বা কনসিয়াসলি হোক। সো when we are talking about the narrative technique or plot construction of Mayor of Casterbridge, we can write this, আমাদের এটা লেখা উচিত যে সে একজন মাস্টার বিল্ডার হওয়ার জন্য, সে একজন মেসন হওয়ার জন্য ট্রেনিং নিচ্ছিল, এবং তাই জন্য তার যে লেখার যে বিল্ডিং ব্লকসগুলো, মানে ইম্যাজিন করো যে সে একটা বাড়ি তৈরি করছে, তো সেই বাড়ি তৈরি করার যে পদ্ধতিটা, সেইটাই সে তার ইয়ের মধ্যে নিচ্ছে, নভেলের মধ্যেও ইউজ করছে, ব্যবহার করছে, ঠিক আছে? তো এই জিনিসটাও আমরা কিন্তু নভেল মানে হার্ডির ব্যাপারে যখন আমরা লিখছি, হার্ডির ন্যারেটিভ টেকনিকের ব্যাপারে যখন আমরা লিখছি, তখন এটা আমরা লিখতে পারি। ওকে, এবার একটা যদি নেগেটিভ পয়েন্ট বলা হয় হার্ডির ন্যারেটিভ টেকনিকের কোনো নেগেটিভ পয়েন্ট যদি আমরা ধরতে চাই, তাহলে আমরা এটা বলতে পারি যে there are too many incidents, এটা অনেক
আলোচকরা, সমালোচকরা যারা হার্ডিকে নিয়ে রিসার্চ করে, হার্ডিকে নিয়ে পড়াশোনা করেছে, বই লিখেছে, টমালিন যেমন একজন ভদ্রমহিলা বা ভদ্রলোক, তিনি বলছেন যে হ্যাঁ এটা সত্যি যে হার্ডি একটা নভেলের মধ্যে প্রচুর প্রচুর ইনসিডেন্ট ব্যবহার করেছে, মানে অনেক ঘটনা ঢুকিয়ে দিয়েছে। এত ঘটনা একটা নভেলের মধ্যে, সে যত বড়ই নভেল হোক না কেন, সেটার মধ্যে একটুখানি বেমানান লাগছে। মানে ধরো তুমি বেড়াতে যাবে এবং বেড়াতে যাওয়ার আগে তোমাকে প্যাকিং করতে হবে। তো একটা সুটকেসের মধ্যে যদি প্রচুর জামা কাপড় নিয়ে নাও, তাহলে কিন্তু সেই সুটকেসটা খারাপ হয়ে যেতে পারে, বা সুটকেসের থেকে জিনিসপত্রগুলো বেরিয়ে আসতে পারে, বা সুটকেসের মধ্যে যদি বন্ধও করে ফেলতে পারো সুটকেসটাকে, তখন দেখা যাবে যে জামা কাপড়গুলো যখন বের করতে যাচ্ছ ওই সুটকেসটার থেকে, তখন জামা কাপড়গুলো দুমড়ে মুচড়ে গেছে, একটার জায়গায় একটার ঘাড়ে আর একটা উঠে গেছে, ঠিক আছে? একসাথে অনেক জামা কাপড় কাচলেও এরকম ধরনের সমস্যা হতে পারে। তো এটাই অনেক সমালোচকরা, অনেক ক্রিটিকরা, রিভিউয়াররা হার্ডির নামে বলেছে যে একই নভেলের মধ্যে সে প্রচুর ধরনের আলাদা আলাদা ইনসিডেন্ট বা প্রচুর ঘটনা সে ঢুকিয়ে দিয়েছে। এতগুলো ঘটনার প্রয়োজন ছিল না, কিন্তু প্রয়োজন ছিল। প্রয়োজনটা কি বা কেন বলো তো এতগুলো ঘটনা হার্ডির নভেলে রয়েছে? তোমরা অলরেডি, তোমাদেরকে আমি এটা বলেছি যে হার্ডির একটা টপিক বা হার্ডির একটা ইস্যু আমি তোমাদেরকে বললাম যে নভেলটাকে সিরিয়ালাইজ করা হয়েছিল, কিন্তু সেটার সাথে কি এই ঘটনা, অনেকগুলো ঘটনা একসাথে দেখানোর কোনো সম্পর্ক থাকতে পারে বা সম্পর্ক আছে? কি মনে হয় অঙ্কিতা? জানো না? পল্লবী আরেকবার বলুন স্যার ওটা। আমি বললাম যে হার্ডির যে নভেলটা মেয়র অফ ক্যাস্টারব্রিজ, এটা অ্যাকচুয়ালি সিরিয়ালাইজ করা হয়েছিল, মানে একসাথে একটা নভেল হিসেবে বেরোয়নি। অনেক দিন ধরে বা 1 বছর ধরে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক দিনে, প্রত্যেক দিন বলবো না, প্রত্যেক সপ্তাহে একটা ম্যাগাজিনে এটা খণ্ড খণ্ড করে বেরোতো। আর এটা যেমন একটা ইনফরমেশন, সেই ইনফরমেশনের সঙ্গে সঙ্গে হার্ডির ন্যারেটিভ টেকনিক নিয়ে একটা সমালোচনাও আছে, সমালোচনা করা হয়। সেটা হচ্ছে যে হার্ডির এই নভেলটার মধ্যে হার্ডি প্রচুর মাত্রায় ইনসিডেন্টস, ঘটনা ঢুকিয়ে দিয়েছে। এই দুটো কি মানে পরস্পরের জন্য দায়ী, বা এটার মধ্যে কোনো সম্পর্ক আছে? হতে পারে স্যার, ঘটনাগুলো হয়তো তার জীবনে আস্তে আস্তে ঘটেছিল, যেহেতু পরপর সিরিজ মানে বেরিয়েছে। আর না হলে স্যার মনে এটা হয় হার্ডির জীবনের ঘটনা নয়, প্রথম কথা। এটা তো একটা নভেল, এটা তো একটা স্টোরি। তাহলে স্যার ওই মানুষজনকে অ্যাট্রাক্ট করার জন্য হয়তো করতেও পারে। হ্যাঁ, ব্যাপারটা খুবই সহজ। ব্যাপারটা হচ্ছে যে তোমার যদি সিরিয়াল ওয়াইজ কোনো একটা জিনিসকে বের করতে হয়, তাহলে তোমার ইনসিডেন্স অটোমেটিক্যালি বাড়িয়ে দিতে হবে। না হলে ঘটনা যদি তুমি না দেখাও পরপর, তাহলে কি হবে? তাহলে লোকের ইন্টারেস্টটা আর থাকবে না। সেটাই হচ্ছে ব্যাপার। তো মানে ও বাধ্য হয়ে এটা করেছিল যে অনেকগুলো ঘটনা একসাথে, হ্যাঁ, অনেকগুলো ঘটনা ওকে ঢোকাতে হয়েছিল। কারণ ও যদি অনেকগুলো ঘটনাও না দেখাতো, তাহলে ওর যে মানে ইন্টারেস্টটা, রিডারদের যে ইন্টারেস্টটা, সেটা চলে যেত। যদিও এটা একটা নেগেটিভ পয়েন্ট, কিন্তু এটাকে আমরা ডিফেন্ড করছি, বা অনেকে এটাকে ডিফেন্ড করছে। মানে টমালিন বলে যে বায়োগ্রাফার আর কি, যে টমাস হার্ডির জীবনের ওপরে লিখেছে, সেও এইভাবেই ডিফেন্ড করেছে যে যেহেতু ওকে সিরিয়ালাইজ করতে হয়েছিল, তাই জন্য অনেক বেশি ঘটনা তাকে দেখাতে হয়েছে। কিন্তু সেটা ন্যারেটিভ টেকনিকের জন্য সেটা ভালো নয়, কারণ অনেক বেশি ঘটনা যদি তোমাকে
মানে কন্টিনিউয়াসলি বলতে থাকো, তাহলে নভেলটা যখন আমরা সমগ্রভাবে পড়ছি তখন আমাদের বিরক্ত লাগতে পারে, যে এতগুলো ঘটনা মানে মনে রাখা বা এতগুলো ঘটনার সাথে মেন ঘটনার যে সম্পর্ক সেইটা করা, এগুলো একটুখানি অসুবিধে হতে পারে। ঠিক আছে, তো ন্যারেটিভ টেকনিকের ব্যাপারে তোমরা যদি এই জিনিসগুলোকে লিখতে পারো তাহলেই তোমাদের অনেকটা আনসারটা তৈরি হয়ে যাবে। আমি আরেকটুখানিও ন্যারেটিভের ব্যাপারে বলবো পরের ক্লাসে, এবং আমার মনে হয় পরের ক্লাসে ন্যারেটিভ টেকনিকটা আমাদের কভার হয়ে যাবে। ততক্ষণে তোমরা অবশ্যই টেক্সটটাকে পড়ো, সামারি যারা পড়ছো পড়ো, টেক্সটটাকেও পড়ো, মুভিটা যেটা দিয়েছি সেইটাকে দেখো, আর তারপরে আমরা আনসারটাকে আরো বেটার ভাবে তৈরি করতে পারবো। ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন থাকলে বলো। প্রথম থেকে যে টপিকগুলো লিখেছি ওগুলো একবার শুনে নেবেন। প্রথম থেকে যে টপিকগুলো লিখেছো মানে কোন কোন টপিক? এই ন্যারেটিভটাকে কভার করার জন্য ন্যারেটিভ টেকনিকটার টপিকগুলো মানে যে যে কথাগুলো এখন বললাম সেইগুলোর কথা বলছো? তোমার আওয়াজ কেটে যাচ্ছে, কিছু একটা ইন্টারফিয়ারেন্স হচ্ছে, আবার বলো। শুনতে পাচ্ছেন কি ম্যাম? আমি অঙ্কিতার কথা শুনতে পাচ্ছি না, তুমি লিখে দাও, ওটাই বলছি। মেসেজ করে দাও। আর অন্য কারো কোনো প্রশ্ন যতক্ষণ ও লিখছে? স্যার আমি তো প্রথমটা শুনিনি, ওটা আপনি রেকর্ডিংটা দিয়ে দেবেন তাহলে একবার হুম। শুনে নেব। আচ্ছা, কি বলছে, ফার্স্ট থেকে যে টপিকগুলো বললেন এই কোয়েশ্চেনটা কভার করার জন্য সেটা একবার মিলিয়ে নেবেন। হ্যাঁ বলো, যদি শুনতে পাই অঙ্কিতা তাহলে বলো, আর না হলে তুমি একটা কাজ করতে পারো, তুমি গ্রুপে লিখে দাও তুমি যেটা লিখলে, কপি পেস্ট করে দাও, আর যদি কিছু মিসিং থাকে তাহলে অন্য কেউ ওটাকে কভার করবে বা আমি বলে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, আমি তাহলে ওটা ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ পাঠিয়ে দাও। আর কারোর কোনো প্রশ্ন? ওকে, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে তোমরা মিটিং লিভ করো।